ম্যাগনেটিক সার্কিট চ্যাপ্টার 12 বয়েল স্টিলের বই। তোমাদের কি বয়েল রেফারেন্স দিছে বইয়ে? তোমাদেরকে দুইটা বই পড়ানো হবে, একটা হচ্ছে বয়েল স্টেট আর একটা হচ্ছে আলেকজান্ডার। ঠিক আছে, এই দুইটা বই তোমরা রাখতে পারো। আমার কাছে পিডিএফ আছে, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো আমার যে বইটা, এই বইটা হচ্ছে তোমার 11th এডিশন। এটা হচ্ছে 11th এডিশনের বই আমারটা, আমার কাছে যেটা আছে। আর আমার কাছে পিডিএফ একটা আছে 10th এডিশনের। তোমাদেরকে আমি 10th এডিশনের বইয়ে পিডিএফটা দিব। তো 10th এডিশনের বইয়ে সম্ভবত 11 চ্যাপ্টার হইতে পারে, চ্যাপ্টারটা একটু আগে বেশি আছে। তো শুরুতে আমাদের ম্যাগনেটিক সার্কিট আমরা পড়বো, যেহেতু ওইদিকে তোমাদের ডিসি সার্কিট পড়তেছো, এসি সার্কিট পড়বা। ম্যাগনেটিক সার্কিট সম্বন্ধে আমরা পড়বো। ম্যাগনেটিক সার্কিট, ম্যাগনেট ম্যাগনেট থেকেই তো ম্যাগনেটিক সার্কিট হবে, ঠিক না? তো আমরা জানি যে ম্যাগনেট দুই রকমের। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ম্যাগনেট দুই রকমের। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো যে ম্যাগনেটিক সার্কিটে যে কিছু প্যারামিটার আছে। কি কি প্যারামিটার আছে? যেমন ধরো ম্যাগনেটিক সার্কিটে আছে ফ্লাক্স, ঠিক আছে, আছে নর্থ পোল, সাউথ পোল, ঠিক আছে। এরপরে তাদের মধ্যে আছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স। এরপরে আছে পারমিয়াবিলিটি, বেসিক জিনিসগুলো আমরা পড়বো আজকে। এরপরে আমরা আস্তে আস্তে ম্যাগনেটিক সার্কিট ঢুকে যাব। এরপরে পড়বো আজকে আরো পড়বো যে ফ্লাক্স লাইন। এরপরে পড়বো ম্যাগনেটিক, এই জিনিসগুলো আজকে আমরা পড়বো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে পড়বো, রিলেটিভ পারমিয়াবিলিটি। তো এই জিনিসগুলো আজকে আমরা পড়বো। তো শুরুতেই আসি যে পার্মানেন্ট ম্যাগনেট আমাদের দুই রকমের, পার্মানেন্ট ম্যাগনেট আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। একটা পার্মানেন্ট ম্যাগনেটকে যদি আমি রাখি, এখানে, ওই পার্মানেন্ট ম্যাগনেটের ধরে নিলাম এই প্রান্তটা নর্থ পোল আর এই প্রান্তটা সাউথ পোল। তো তোমরা জানো যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি আসে, একটা ফ্লাক্স লাইন যায়। একটা না, কয়েকটা, অনেকগুলা। এটা ম্যাগনেটের স্ট্রেংথের উপর নির্ভর করবে কি পরিমাণ ফ্লাক্স লাইন যাবে। ম্যাগনেটটা যদি শক্তিশালী হয়, বেশি স্ট্রং যাবে। হয়, তাহলে বেশি পরিমাণ ফ্লাক্স লাইন যাবে নর্থ পোল থেকে সাউথ পোলে, এইভাবে। আবার এইভাবে, এটা তো এদিক দিয়ে গেল, এদিক দিয়েও যাবে, এই ডিরেকশনটা হবে এইভাবে নর্থ পোল থেকে সাউথ পোল দিকে।
তো এই যে ফ্লাক্স লাইন, এটা আমি বললাম যে এটা নির্ভর করে ম্যাগনেটটা স্ট্রং কতটুকু, এটার উপর নির্ভর করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেটের কিন্তু এই স্ট্রেংথ কমানোর বা বাড়ানোর ক্যাপাসিটি নাই। এক কথা যদি বলি, আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, ফ্লাক্সকে আমি কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। আচ্ছা, এখন আরেকটা কথা এখানে বলবো, এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যাচ্ছে, এটা নর্থ পোল থেকে সাউথ। অলওয়েজ কি স্যার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকেই যাবে? হ্যাঁ, অলওয়েজ, সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাবে। আর ভিতরে এটা ফ্লাক্সটা একটা লুপ। তোমরা যেমন সার্কিট পড়ছো, কারেন্ট যায়, কারেন্ট কি এভাবে চলতে থাকে না, একটা লুপ না? কি বলো, এটা ক্লোজড পাথ হলেই তো আমাদের কারেন্ট ফ্লো করে, ঠিক তো নাকি? জানো, কথা বলে না। জি স্যার। কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি জি ক্লোজ পাথ হওয়ার দরকার না? স্যার। জি রেসপন্স স্যার। করতে জি হবে। স্যার। স্যার জি স্যার। হ্যাঁ, যারা জানলে রেসপন্স করতে হবে, না জানলে তো আমার দেখা যাবে ওইখানেই আমার কথা বলতে হবে। তো এই কারেন্টের মতো ফ্লাক্সটা একটা লুপ, ক্লোজড লুপ, বুঝতে পারছো? এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, আবার এইটা সাউথ ভিতরের দিকে কিন্তু একটা ইয়া আছে এরকম। এটা হচ্ছে তখন ভিতরটা হচ্ছে সাউথ পোল থেকে নর্থের দিকে। আর এটা যদি বলি এইখানে, যে এখান থেকে গিয়ে এরকম। ঠিক আছে, অর্থাৎ একটা ক্লোজড লুপ। ফ্লাক্সটা কি একটা, ফ্লাক্স লাইনটা একটা ক্লোজড লুপ। অথবা বলতে পারি ফ্লাক্স লাইন ক্রিয়েট ক্লোজড লুপ। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমার একটা পার্মানেন্ট ম্যাগনেট হয়, পিএম, পার্মানেন্ট ম্যাগনেট যদি হয়। আচ্ছা, এখন আমি যদি এইখানে একটা এরিয়া কল্পনা করি, আর এইখানে একটা এরিয়া কল্পনা করি, সেম এরিয়া, এটার যে এরিয়া এটারও একই এরিয়া, এই এরিয়ার নাম আমি দিলাম বি, এই এরিয়ার নাম দিলাম আমি এ। তাহলে দেখো তো কোন কোন এরিয়ার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বেশি হবে, বলতো? এ না বি এর মধ্যে? সে এর মধ্যে স্যার। জি আর আরেকবার একটু বলেন স্যার। এর মধ্যে স্যার। এইখানে একটা আমি এরিয়া কল্পনা করলাম, যে এরিয়ার মধ্যে কি পরিমাণ ফ্লাক্স লাইন যাচ্ছে এটা আমি মেজার করব। এখানে কি পরিমাণ ফ্লাক্স এর উপর পড়তেছে, এরিয়ার মধ্যে যাচ্ছে, এটা মেজার করতেছে। আর এইখানেও একটা এরিয়া কল্পনা করতেছি, এই এরিয়ার মধ্যে কি পরিমাণ ফ্লাক্স লাইন যাচ্ছে এটা মেজার করব। এরিয়ার নাম এ, এরিয়ার নাম বি, কিন্তু এরিয়ার সমান, এর এ বি এরিয়ার মান সমান, এটাকে বলবো বি, এটাকে এ। তাহলে কোন এরিয়াতে বেশি পরিমাণ ফ্লাক্স কাট করবে বা এ স্যার। এ, এতে এতে কেন? কারণ দেখো এখান থেকে এখানে দুইটা মাত্র তো ফ্লাক্স যাচ্ছে, ঠিক না? আর এখানে দুইটা, এখানে দুইটা, আবার এখানে দুইটা, টোটাল চারটা, দ্বিগুণ করা স্যার, যায়। স্যার চুম্বকের ভিতরে কি ফ্লাক্স থাকে ম্যাগনেটের ভিতরে? চুম্বকের ভিতরে ফ্লাক্স মানে থাকে বলতে, মানে একটা লুপ বিবেচনা করা হবে, তুমি তো এই ফ্লাক্সটা দেখতে পারতেছো না, ঠিক না? তো এটা একটা বিবেচনা করতে হবে যে ক্লোজ, যেমন ধরো জেনারেটরের ভিতরে, এই যে ডিসি, এটা তো একটা জেনারেটর, ঠিক না? জেনারেটরের ভিতরে কিন্তু কারেন্ট ফ্লো হয়, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পারি না, বাইরেরটা যেটা একটু পর্যন্ত আমরা দেখি। ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা ফ্লাক্সের একটা এটাকে কি বলে, তোমার ডোমেইন, ঠিক না? ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একটা ডোমেইন কাজ করবে, মানে ফ্লাক্সটা যাতে একটা কোর্স লুপ থাকে, বুঝতে পারছো? যদিও এটা মেজার করার কোনো বুদ্ধি নাই, কারণ হচ্ছে তোমার এই বিটা, তো আমি বাইরেরটা ফ্লাক্সটা মেজার করতে পারবো, ভিতরে তো আমি এই ম্যাগনেটের ভিতরে তো আমি আর কোনো কিছু দিতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা ধরে নিতে হবে যে এটা একটা ফ্লাক্স লুপ, এটা একটা লুপ হিসাবে সে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। আর যেটা আমি বলতেছি যে বি আর এ,
যে বেশি পরিমাণ ফ্লাক্স যেখানে কাট করবে, ফ্লাক্স লাইন যদি বেশি হয় ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বেশি হবে, আর ফ্লাক্সের লাইন যদি কম হয় তো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণও কম হবে। এটা হচ্ছে একটা যে পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডিস্ট্রিবিউশন ফ্লাক্স। আচ্ছা, যদি এরকম হয় যে দুইটা অপোজিট পোল আমরা এভাবে রাখি, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, অর্থাৎ অপোজিট নর্থ সাউথ। তো অপোজিট যদি হয় তাহলে কি হবে, আবার এটাও নর্থ পোল আছে, এখানে আবার সাউথ পোল আছে, তো তখন কি হবে দেখো, তখন এই যে নর্থ পোল, এই নর্থ পোল সাউথ পোলের দিকে এখানে ফ্লাক্স আসবে। আবার দেখো এটা যদি নর্থ পোল হয়, হ্যাঁ এটা যদি নর্থ পোল হয় তাহলে নর্থ, আবার এটা সাউথ পোল, তখন এই নর্থ পোল সাউথ পোলের দিকে আবার কি আসবে, ফ্লাক্স আসবে। ঠিক আছে, আবার এটা স্যার অতদূর না গিয়ে নর্থ থেকে মানে যেটা যে চৌম্বক ক্ষেত্র আছে সেটার থেকে নর্থ থেকে সাউথে গেলেই তো পারে স্যার, অত দূরে কেন যাচ্ছে, আরেকটাতে কেন যাচ্ছে? আরেকটাতে যাচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে তো একটা ফ্লাক্স আসতেছে, ঠিক না, নর্থ পোলের ফ্লাক্সটা সাউথ পোলের দিকে আসতেছে। তো এই ফ্লাক্সটা যদি এখানে আসতে থাকে, এই ফ্লাক্সটা কিছু এখানে এখানে আর যেতে পারবে না, ভ্যানিশ, কিছু ফ্লাক্স এখানে চলে যাবে, বুঝতে পারছো? যার কারণে এই সাউথ পোলে আর ঢুকতে পারবে না, কারণ নর্থ পোল থেকে এখানে একটা ফ্লাক্স আসতেছে, তো নর্থ পোলের ফ্লাক্সটা নর্থ পোলের দিকে আর আসতে পারবে না, যার কারণে এই নর্থ পোল দেখা যাচ্ছে সাউথ পোলের দিকে এখানে আর কোনো কিছু নাই, তখন এই সাউথ পোলের ফ্লাক্সের দিকে যাবে, বুঝতে পারছো? এই যে জি স্যার। এই যে এখানে আর যেতে পারবে না, কারণ এখান থেকে অলরেডি নর্থ পোলের দিকে সাউথ পোলের দিকে ফ্লাক্স আসতেছে। তো এখানে যদি কিছু আসতে নাই, এই ফ্লাক্সটা আবার এখানে বাধা দিবে, তো যার কারণে এটা এই বরাবর এভাবে যাবে। এটা হচ্ছে যদি টু অপোজিট পোল, মানে মানে টু অপোজিট পোল রাখা হয়, অপোজিট পোল যদি রাখা হয় এভাবে, তখন এটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশন এরকম হবে। আচ্ছা, যদি এরকম হয় যে একই পোল পাশাপাশি রাখা হয়, নর্থ নর্থ সাউথ সাউথ, তখন কি হবে, তখন কিন্তু দেখো নর্থ পোলের ফ্লাক্স কিন্তু কখনোই নর্থ পোলে যাবে না, ঠিক আছে, নর্থ পোলের ফ্লাক্স কখনোই নর্থ পোলে যাবে না। এখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এইদিকে যেহেতু ফাঁকা আছে, কোনো আরো ফ্লাক্সে বাধা নাই, এদিক থেকে সরাসরি ফ্লাক্স আসতে পারবে, লুপের মতো থাকতে পারবে। আবার এখান থেকে এইখানের মধ্যে ফ্লাক্স আসতে পারবে। আবার সিমিলারলি নর্থ পোল থেকে এইদিকেও ফ্লাক্স আসতে পারবে, হ্যাঁ, আবার এখান থেকে এখানে ফ্লাক্স আসতে পারবে। আবার এই নর্থ পোল থেকে এই নর্থ পোলের দিকে ফ্লাক্স আসতে পারবে, এই নর্থ পোল থেকে এই নর্থ পোলের দিকেও ফ্লাক্স আসতে পারবে, এইখান থেকে এখানে আসবে, এইখান থেকে এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই নর্থ পোল থেকে এখানে নর্থ পোলে যেতে চাইলে এই নর্থ পোলের ফ্লাক্সটা এটাকে বাধা দিবে, যার কারণে এই ফ্লাক্সটা আবার এখানে যেতে পারবে না, বুঝতে পারছো? এটা হচ্ছে যে সেম পোল, মানে সেম পোল যদি থাকে পাশাপাশি, আর এটা হচ্ছে অপোজিট পোল যদি পাশাপাশি থাকে, আর এটা হলো একটা পোল, একটা যদি মুভমেন্ট হয়, তাহলে এর ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আমি আসলে দেখাচ্ছি ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা যেটা আমি বলবো যে এখন আমরা এখন এতক্ষণ পর্যন্ত যা দেখলাম যে একটা ম্যাগনেটকে রাখলে তার মধ্যে চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, ফ্লাক্স লাইন যায়, ঠিক না, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, বা এখানে এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়। তো এখন দেখা গেল যে একটা ম্যাগনেটকে যদি এভাবে রাখা হয়, নর্থ পোল এখানে সাউথ পোল এখানে, তো নর্মালি তো নর্থ পোল সাউথ পোল লাগালে এইভাবে ফ্লাক্স যাবে,
এখন দেখা গেল যদি কোনো ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়, একটা ম্যাটেরিয়াল লাগানো হয়, একটা আয়রন, সফট আয়রন এখানে রাখা হয়েছে জাস্ট, আর এখানে একটা গ্লাস রাখা হয়েছে, গ্লাস, এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে আয়রন। আয়রন রাখার পরে দেখা যাচ্ছে যে এখানে যেভাবে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছিল, এখানে ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে গেছে। কেমন? ফ্লাক্সটা এর মধ্যে দিয়ে ঢুকতে চাচ্ছে, ঢুকে এদিক দিয়ে আসতে চাচ্ছে। কিন্তু এই পাশে ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনে কোনো চেঞ্জ হয়নি। গ্লাস যদি রাখো, আগে যা ছিল ওইরকম থাকবে। এখানে কিন্তু দেখো নর্মালি কিন্তু এরকম হওয়ার কথা ছিল, নর্থ পোল সাউথ পোল এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু যখন একটা আয়রন রাখা হয়েছে, আয়রনের ভিতর দিয়ে ফ্লাক্সটা কেমন ধরে চাচ্ছে আয়রনের ভিতর দিয়ে যেতে। এই ঘটনাটা যখন খেয়াল করছেন সায়েন্টিস্টরা, তখন দেখলো যে আয়রন এটা একটা সফট ম্যাটেরিয়াল, সফট ম্যাটেরিয়াল, আর গ্লাসটাও একটা, ধরো এটা একটা ম্যাটেরিয়াল, সিলিকা, এটা একটা ম্যাটেরিয়াল। তো আর এয়ার, আর এখানে হচ্ছে এয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্সটা যাচ্ছিল, আর এখানে একটা সফট ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্সটা যাচ্ছে। ঠিক আছে? তো দেখলো যে আয়রন থাকলে যদি আয়রনটা এইখানে রাখা হয়, তখন দেখে ফ্লাক্সটা এদিক দিয়ে এটার ভিতর দিয়ে যেতে চায়, এই দিকে ভিতর যেতে চায়, ওই দিক দিয়ে আর যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কারেন্ট যেরকম যদি ধরো এখানে অনেক হাই রেজিস্ট্যান্স থাকে, অনেক হাই যদি অনেক হাই হয়, স্যার কথা যেতে চায়। বারবার আসতেছে স্যার, বাফারিং হচ্ছে। এই টাইম 12টার পরে, 12টা বাজলে এই সমস্যাটা হয়, নেটওয়ার্ক অনেক প্রবলেম হয়। আড়াইটা পর্যন্ত ক্লাসই নেওয়া যায় না, সকালের দিকে একটু ইয়া থাকে, নেটওয়ার্ক ভালো থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে কারেন্ট সে যাওয়ার সময় দেখে যে সে সবসময় লো রেজিস্ট্যান্স পার্টটা অনুসরণ করে যায়। ঠিক আছে? এটার নেচারটা স্বাভাবিক। একটা মানুষ যদি চিন্তা করো, সে এখান থেকে এখানে যাবে, তো এখানে একটা সোজা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে ধরো এইভাবে, এভাবে ঘুরে এভাবে। তো সে কোন রাস্তা দিয়ে যাবে বলো? যাইতে হবে এখানে, সে সহজ পথ অনুসরণ করবে, ঠিক না? অর্থাৎ যে রাস্তার মধ্যে বাধা বা বেশি রেজিস্ট্যান্স আছে ওই রাস্তা দিয়ে সে যাবে না। কারেন্টও সেম, এই রাস্তা দিয়ে যেতে চেষ্টা করবে। ঠিক আছে? এই রাস্তা দিয়ে যাবে, কম কারেন্ট যাবে। ঠিক আছে? আর কম রাস্তায় কম বাধা বেশি কারেন্ট যাবে। আর যদি এমন পরিমাণ বাধা বেশি হয়, তাহলে একবার যাবে না, এখানে কারেন্ট যাবে। তো সিমিলারলি ফ্লাক্স তো তাই। আচ্ছা, কারেন্টকে বাধা দেয় হচ্ছে রেজিস্ট্যান্স, কারেন্টকে বাধা দেয় রেজিস্ট্যান্স, তাহলে ফ্লাক্সকে বাধা দেয় কে? কারেন্টকে বাধা দেয় হচ্ছে রেজিস্ট্যান্স, ফ্লাক্সকে বাধা দেয় কে? ফ্লাক্সকে বাধা দেয় হচ্ছে রিলাক্টেন্স, রিলাক্টেন্স। এটা একটা প্রপার্টি রিলাক্টেন্স, যে কি পরিমাণ বাধা সে দিচ্ছে, হ্যাঁ, ওই অনুযায়ী নির্ভর করে ফ্লাক্সটা যাবে। তো এয়ারের মধ্যে ফ্লাক্সটা তো এয়ারের মধ্যে দিয়ে যায়, ঠিক না? এয়ারের মধ্যে দিয়ে যেতে পারে। তো দেখা যায় যে এয়ারের যে রিলাক্টেন্স, এয়ারের রিলাক্টেন্সটা বেশি, এয়ারের রিলাক্টেন্সটা বেশি কার চেয়ে? এই সফট ম্যাটেরিয়ালের চেয়ে। স্যার রিল্যাক্টেন্স কি? সফট ম্যাটেরিয়াল রিলাক্টেন্সটা হচ্ছে কারেন্ট, এই ফ্লাক্সকে বাধা দেওয়ার যে প্রবণতা, বুঝতে পারছো? যেমন কন্ডাক্টর যদি হয়, তার একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স আছেই। ঠিক আছে? ফ্লাক্সও যে যায়, তুমি যদি নর্থ পোল একটা সাউথ পোল রাখো,
নর্থ পোল সাউথ পোল রাখো, তাহলে এই যে এয়ারের মধ্যেও কিন্তু শুধু এয়ার যে তা না, এয়ারের মধ্যে অনেক জলীয় বাষ্প আছে, ঠিক আছে, আর্দ্রতা কম হতে পারে, বেশি হতে পারে, আবার এখানে ধুলাবালি থাকতে পারে, কম থাকতে পারে। তো অনেক কিছুর উপর ইফেক্ট করে এই ফ্লাক্সটা যাবে, কি বুঝতেছো? এই যে এখন যত পরিমাণ ধরো, এখন ফ্লাক্সটা যত এখানে ধরো ধুলাবালি বা আর্দ্রতা বেশি থাকবে, তখন ফ্লাক্সটা কম যাবে। এই লাইনে বাধা বেশি, বাধাটা কি থাকবে, বাধাটা বেশি বেশি এই বাধা যাচ্ছে ফ্লাক্সটা। তো এই বাধাটা যদি বেশি হয়, তার মানে কি রিল্যাকটেন্সটা বেশি, কারণ ফ্লাক্সের স্ট্রেনটা কম হয়, ফ্লাক্সটা কম যাবে, ঠিক আছে। অর্থাৎ বাধা দেওয়ার যে প্রবণতা, কারেন্টকে বাধা দেওয়ার যে প্রবণতা, এটাকে বলে রেজিস্ট্যান্স। ফ্লাক্সকে যে বাধা দেওয়ার প্রবণতা, এটাকে বলে হচ্ছে রিলাক্টেন্স। ফ্লাক্সকে বাধা দিবে। তো এয়ারেরও রিলাক্টেন্স আছে, এয়ারের একটা রিলাক্টেন্স আছে, সফট ম্যাটেরিয়ালেরও একটা রিলাক্টেন্স আছে। হ্যাঁ, রিলাক্টেন্সটা তখনই আসবে যখন আমি বলবো ফ্লাক্স তার মধ্যে দিয়ে পাস করবে, কারেন্ট না, নট কারেন্ট। কি যখন কি হবে, ফ্লাক্স কাট করবে, ফ্লাক্স যার মধ্যে দিয়ে যাবে, কতটুকু কম বেশি হবে না, বেশি কম হবে না বেশি হবে, তখন আমি যেটা যে প্যারামিটার দিয়ে এই বাধাটা মেজার করবো, যে কি পরিমাণ বাধা সে দিচ্ছে। আয়রন হতে পারে, স্টিল হতে পারে, কোবাল্ট হতে পারে, এক একটা ম্যাটেরিয়ালের ফ্লাক্সকে বাধা দেওয়ার এক একটা সীমা আছে, রেঞ্জ আছে, ঠিক আছে। তো আমি যে মেজার করবো কিভাবে, যে কি পরিমাণ বাধা সে দিচ্ছে ফ্লাক্সকে, ওই যে মেজারিং যে প্যারামিটার, এটা হচ্ছে রিলাক্টেন্স। কি বুঝতে পারছো? আর কারেন্টকে বাধা দেওয়ার যে প্রবণতা, রেজিস্ট্যান্স। এরপর আরো আমরা পড়বো ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো আমরা পড়বো আসলে আস্তে আস্তে। তো এই যে রিলাক্টেন্স, এটা দেখা যাচ্ছে যে এই ফ্লাক্সকে রিলাক্টেন্স, আচ্ছা সফট ম্যাটেরিয়ালের রিলাক্টেন্স কম, ঠিক আছে। তো সফট ম্যাটেরিয়াল রিলাক্টেন্স কম থাকাতে ফ্লাক্স এইভাবে না, যে দেখতেছে যে এদিক দিয়ে যদি যায়, তো এখানে ভালো আয়রনের ম্যাটেরিয়াল আছে, সফট ম্যাটেরিয়াল, এখানে খুব দ্রুত সুন্দর পাস করতে পারবে, কারণ ফ্লাক্সটা এই লো রিলাক্টেন্স পাথ অনুসরণ করবে। বুঝতে পারছো? কারণ সফট যে ম্যাটেরিয়াল এর রিলাক্টেন্স এটা কম, সফট ম্যাটেরিয়াল এটা রিলাক্টেন্স কম, কার চেয়ে কম, এয়ারের রিলাক্টেন্সের চেয়ে। তো যার কারণে কম বাধা উপেক্ষা করে এই ফ্লাক্সটা নর্থ পোল থেকে কি করবে, সাউথ পোলের দিকে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো? কিন্তু গ্লাস হচ্ছে ওই রকম ম্যাটেরিয়াল না, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, তো যার কারণে গ্লাসের ইফেক্টটা পড়ে না। গ্লাসে ওই ইফেক্টটা নাই, ঠিক আছে। যে এই রিলাক্টেন্সটা এরকম বেশি না, এটা এয়ারের মতো, এয়ারের কাছাকাছি গ্লাসের রিলাক্টেন্সটা, যার কারণে ওই আগের মতোই সে তার মতো করে যাচ্ছে, এমন না তা এর কারণে আস্তে করে এদিক দিয়ে এরকম বের হচ্ছে, এরকম না, ঠিক আছে। তো আমরা দেখলাম যে যদি আমি সফট ম্যাটেরিয়াল দিতে পারি, তাহলে ফ্লাক্সটা সহজেই তার মধ্যে দিয়ে পাস করে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যেতে পারে, আর এটা একটা ক্লোজড ফর্ম তৈরি করবে। আচ্ছা, এখন আসি যে ইলেকট্রোম্যাগনেট। এতক্ষণ আমরা বললাম পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে কিছু কথা বললাম। ইলেকট্রোম্যাগনেট কিভাবে বানায় আস্তে আস্তে আমরা দেখতেছি, দেখি। একটা কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো করা হয়, তোমরা জানো, যদি এই কন্ডাক্টরের মধ্যে এইভাবে কারেন্ট ফ্লো করা হয়, তাহলে এর চারদিকে কি হয় একটা, বলো তো, বলতে পারবা? আবেশের সৃষ্টি হয়। অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, তার চারপাশে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, ঠিক তো নাকি? জি স্যার। তড়িৎচুম্বক আবেশ যেটা তোমরা পড়ছো, জি স্যার। এখন আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড, অথবা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, অথবা ম্যাগনেটিক ফিল্ড লাইন, সবই ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, ম্যাগনেটিক ফিল্ড লাইন, এক এক বই এক একটা লিখছে, এটাই বলো, একই জিনিস। অর্থাৎ
ফ্লাক্স ক্রিয়েট হয়। যখনই কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন তার চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়। আচ্ছা, এবং এটা এইরকম যে যদি এদিক দিয়ে কারেন্ট যায়, এটা একটা রুল আছে, ডান হাত এইভাবে একটা রুল আছে, তোমাদেরকে আমি দেখাই জিনিসটা। এই যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর উইথিন এ ম্যাগনেটিক ফিল্ড, এই যে যখনই কারেন্ট যাবে তখন চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ফিল্ডটা কি, এটা রাইট হ্যান্ড রুল দিয়ে এখানে বোঝানো যায় এভাবে যে দেখো এই যে থাম্ব এক নাম্বার ফিঙ্গার, এই ফিঙ্গার দিয়ে যদি কারেন্টের ডিরেকশন নির্দেশ করে তাহলে এই যে চারটা ফিঙ্গার দেখতেছো এই দিকে তোমার কারেন্টের ফ্লাক্সের ডিরেকশনটা হবে। এদিকে ফ্লাক্স। সিমিলারলি এটা একই জিনিস, এটাকে রাইট হ্যান্ড রুল বলে। কোন কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট যায় তার চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হয়। আচ্ছা, এখন এই যে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়, তো এখন এটা তো একটা কন্ডাক্টর, লম্বা কন্ডাক্টর যদি হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়। যদি এটা একটা এরকম কয়েলের একটা টার্ন হয় এরকম যে, তাহলে এর মধ্যে দিয়ে কিভাবে ক্রিয়েট হয় এটা দেখো। এই যে দেখো, এই যে কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট যায় তখন তার চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের ক্রিয়েট হয়। আচ্ছা, একটা সিঙ্গেল টার্ন যদি হয়, এই যে দেখো একটা সিঙ্গেল টার্ন যদি হয় তখন আমার এই ফিল্ডের ডিরেকশনটা কি হয়। লম্বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যেমন একটা ফ্লাক্স ক্রিয়েট হয় এবং টোটাল ফ্লাক্স সবগুলো এরকমই দেখতে মনে হচ্ছে, তো এইখানেও দেখো যে এদিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে দেখো তার চারপাশে এইভাবে এই দিক দিয়ে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, রাইট হ্যান্ড রোল দিয়ে তুমি চিন্তা করো, এরকম ফ্লাক্স ক্রিয়েট হবে, এখানেও ফ্লাক্স ক্রিয়েট হবে, এটা এখানেও একটা ফ্লাক্স হবে, প্রত্যেকটা পয়েন্টেই এরকম ফ্লাক্স হবে। ঠিক আছে, ফ্লাক্স ক্রিয়েট থাকবে। এখন দেখা যায় যে টোটাল যে এখন এইটা তো আমরা এতগুলো ফ্লাক্স তো আমরা এখানে বলতে পারবো না, তো একটা রেজাল্টেন্ট দেখা যায় যে ফ্লাক্সটা দেখো, রেজাল্টেন্ট ফ্লাক্সটা বলা হয় যে এই দিক থেকে এদিকে যাচ্ছে, দেখো হ্যাঁ, এই যে মাঝখান থেকে বাইরের দিকে যাচ্ছে, একটা রেজাল্টেন্ট ফ্লাক্স তখন আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ দিলে তুমি দেখবা, যেমন দেখো যে এইটা একটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশন কারেন্ট কয়েল, যে একটা কয়েল যদি হয়, যেমন এটা একটা টার্ন আর একটা কয়েল যদি হয় তার মানে অনেকগুলো টার্ন থাকবে, অনেকগুলো টার্নের দেখো এইখানে যদি কারেন্ট ফ্লো হয়, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু দেখো তার ইচ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা কি, ওই যে রুল অনুযায়ী থাম্ব রুল, রাইট হ্যান্ড রুল যেটা তোমাকে দেখালাম, এই অনুযায়ী একটা ম্যাগনেটিক ফ্লাক্স তার চারপাশে হবে। আর প্রত্যেকটা তোমরা দেখাবো না, প্রত্যেকটা আমরা একটা রেজাল্টেন্ট ইকুইভ্যালেন্ট যখন আমরা চিন্তা করব তখন দেখব যে ইকুইভ্যালেন্টলি একটা ফ্লাক্স থাকবে। হ্যাঁ, ইকুইভ্যালেন্টলি দেখা যাবে যে 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 পয়েন্ট দিয়ে এই কারেন্টটা ঢুকতেছে, এই যে আই কারেন্ট, আর যেখান দিয়ে বের হচ্ছে, যেখান দিয়ে ইন্টার করতেছে কারেন্টটা এখানে একটা নর্থ পোল, আর যেখান দিয়ে লিভ করতেছে ওইটা হয়ে যাবে সাউথ পোল। ভালো মতো খেয়াল করো, যেখান দিয়ে কারেন্টটা ইন্টার করবে, হ্যাঁ, ইকুইভ্যালেন্টলি আমরা যদি দেখি যে আসলে নর্থ পোল সাউথ পোল এটা পরের জিনিস, আমরা যদি একটা এই কারেন্ট ফ্লো হওয়ার পরে ফ্লাক্স মেজার করতে যাই, রেজাল্টেন্ট যে জিনিসটা হবে এটা হচ্ছে দেখা যাবে এইখান থেকে এই দিকে ফ্লাক্স যাচ্ছে, এই বাম পাশ থেকে এই ডান পাশের দিকে কি হচ্ছে, ফ্লাক্সটা যাচ্ছে, আবার এখান থেকে ফ্লাক্সটা যাচ্ছে।
তো আমি যদি সিমিলারলি যে আগে যেটা পড়ছি যে পার্মানেন্ট ম্যাগনেটের কথা চিন্তা করি, এটাও একটা পার্মানেন্ট ম্যাগনেটের মতো চিন্তা করা যায়। তখন এটা একটা রুল, সায়েন্টিস্ট একটা রুল দিছে যে থাম্ব রুল। এই যে থাম্ব রুল, রাইট হ্যান্ড রুল, যে কারেন্ট যদি এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, দেখো এই দিক দিয়ে যায়, তাহলে এই যে থাম্ব, এই থাম্ব বরাবর নর্থ পোল ক্রিয়েট হবে। ঠিক আছে, এই থাম্ব বরাবর কি হবে, নর্থ পোল ক্রিয়েট হবে, আর ওই পাশে হবে সাউথ পোল। কি বুঝতে পারছো? অর্থাৎ রেজাল্টেন্ট দেখা যাবে যে এটা একটা ইলেকট্রোম্যাগনেট, এটা ইলেকট্রোম্যাগনেট হয়ে গেছে। কেন? কারণ কারেন্ট যখন ফ্লো হবে তখন চারপাশে ফ্লাক্স ক্রিয়েট হয়, কয়েলের মধ্যে যদি ফ্লাক্স ক্রিয়েট হয়, ওভারঅল ফ্লাক্স মিলে একটা ফ্লাক্স দেখা যায় যে এখান থেকে এদিকে যাচ্ছে আর এখান থেকে এদিকে যাচ্ছে, তখন তার মানে এখানে একটা নর্থ পোল ক্রিয়েট হয়েছে আর এখানে একটা সাউথ পোল ক্রিয়েট হয়েছে বলা যায়। আর রাইট হ্যান্ড রুল অনুযায়ী এটা ব্যাখ্যা এভাবে করে যে এদিকে যদি কারেন্ট ফ্লো হয় এই আঙ্গুল এর পাশে নর্থ পোল ক্রিয়েট হবে, আর অপোজিট দিকে কি হবে, সাউথ পোল ক্রিয়েট হবে। তার মানে আমরা দেখতেছি যে আমি যদি কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করি, তার চারদিকে ফ্লাক্স ক্রিয়েট হয় এবং অটোমেটিক ওইটা একটা নর্থ পোল একটা সাউথ পোল ক্রিয়েট হয়। হ্যাঁ, যার মানে এটাকে আমরা একটা ম্যাগনেট বলতে পারি। এটা একটা কয়েল ছিল, একটা কয়েল ছিল যেটা অনেকগুলো টার্ন আছে, কারেন্ট ফ্লো করার পর এটা কি হয়ে গেছে, একটা ম্যাগনেট হয়ে গেছে, যেটা কি ছিল, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল। এই যে দেখো, এই যে নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল। ঠিক আছে, এই যে সফট আয়রন দেওয়াতে দেখো এই সহজ পথ দিয়ে সে যেতে চাচ্ছে, গ্লাস দিলেও খুব একটা এফেক্ট এরকম নাই। ঠিক আছে, আবার দেখো এদিকে ফ্লাক্স যাচ্ছে, এটা জাস্ট দেখানোর জন্য, এটা একটা ফ্লাক্স যাচ্ছে এদিক দিয়ে, মাঝখানে এয়ার আর এদিকে সফট আয়রন। তো ফ্লাক্স তো সব দিক দিয়ে এয়ার দিয়েও যায়, এই যে এয়ার দিয়েও যাচ্ছে, কিন্তু এখানে এয়ার দিয়ে যাচ্ছে না কেন? কারণ সে সফট একটা আয়রন পাইছে যা রিলাক্টেন্স খুব কম, এই আয়রনের বাধা দেওয়া, ফ্লাক্সের বাধা দেওয়ার প্রবণতা খুব কম। হ্যাঁ, যার কারণে ফ্লাক্স কি হবে, এর মধ্যে দিয়ে যাবে। ফ্লাক্সের সাথে আমাদের বাস্তবতার অনেক মিল আছে, যেখানে বাধা বেশি এখানে কিন্তু কেউ যেতে চায় না, ঠিক না? যেমন ধরো অনেক সময় মাস্টার্সে বা পিএইচডিতে অনেক এখন তো ধরো তোমাদের বাধ্যতামূলক কোর্স করতে হয়, যে স্যার ধরো যে স্যার কোর্স ওই স্যার কোর্স করতেই হবে, এমন না যে স্যার চয়েস করা যায়, মাস্টার্সে কোর্স চয়েস করা যায়। তো ধরো এই জন্য ছাত্ররা কি করে, যখন আগেই চিন্তা ভাবনা করে কোন স্যার মার্ক বেশি দেয়, প্যারা কম দেয়, ঠিক না, স্যার অ্যাসাইনমেন্ট কম দেয়, নাম্বার ভালো দেয়, তো ওই বাধা কম, তো ওগুলা ছাত্র ওই স্যারদের কোর্স নেওয়ার চেষ্টা করে, কি ঠিক না? তো ফ্লাক্সের ওইরকমই, যে বাধা যখন যেখানে যে রাস্তায় কম হবে, হ্যাঁ কারেন্টের মতো, যেখানে রেজিস্ট্যান্স কম, ফ্লাক্সের ক্ষেত্রে রিলাক্টেন্স কম, ওই পথ অনুসরণ করে সে পাস করবে। তাহলে আমরা দেখলাম যে একটা কয়েলের মধ্যে যদি আমি কারেন্ট ফ্লো করি, তো কয়েলটাও একটা ম্যাগনেট হয়ে যাবে, কয়েলটাও একটা কি হয়ে যাবে, ম্যাগনেট হয়ে যাবে। আচ্ছা, আরেকটু পরে দেখা গেল যে এইখানে যে কয়েলের উপর ম্যাগনেটটা ক্রিয়েট হয়েছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, এই ফ্লাক্স লাইনের পরিমাণ খুব কম। ঠিক আছে, ফ্লাক্সের পরিমাণ খুব কম। আর যদি এইখানে এটা একটা স্টিল একটা কোর দেওয়া হয়, এর মাঝখানে একটা কোর দিয়ে দেওয়া হয়, কোর যদি দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এই যে ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা বেশি। দেখো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, এখানে দেখো দুইটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ফিল্ড লাইন দেওয়া আছে। ঠিক আছে, কারণ একটা ডিফারেন্স কি, এখানে একটা কোর নিয়ে আসা হয়েছে। তো কোর নিয়ে আসার কারণে কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা বেড়ে যাবে। হ্যাঁ, কেন বাড়বে? এর কারণ হচ্ছে দেখো এইখানে তো মাঝখানে এয়ার আছে, ঠিক আছে, এয়ার আছে, এয়ার থাকলে ফ্লাক্সটা আসলে বাধাপ্রাপ্ত, ফ্লাক্সটা যেখানে যাচ্ছে এয়ার থাকলে ফ্লাক্সের পরিমাণটা কমে যায়, বাধাপ্রাপ্ত হয়, ফিল্ড লাইনও কমে যায়। কিন্তু যখন সফট আয়রন স্টিল বা কোর নিয়ে আসবা, তখন ওই বাধাটা সে কমে যায়, বাধা কমে যায়, তার মানে খুব সহজে ফ্লো হতে পারে, যার কারণে ফিল্ডের লাইনও তখন কি হতে পারে, ফিল্ডের লাইনও তখন বেশি থাকে। ঠিক আছে, তার কারণে দেখা যায় একটা কোর যদি নিয়ে এসে কোরের মধ্যে আমি এই কয়েল পেঁচাই, তখন এটাও একটা ম্যাগনেট, এটা তো ম্যাগনেট হয়ই, তখন এটা একটা কি হয়, ম্যাগনেট তো হয়, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের মান খুব বেড়ে যায়।
একটা স্ট্রং ম্যাগনেট সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই যে রাইট হ্যান্ড রুল, যে এদিক দিয়ে যদি কারেন্ট যায়, এদিক দিয়ে যদি কারেন্ট যায় আর এদিক দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এই আঙ্গুল যেটা থাম্ব, এটা এখানে নর্থ পোল ক্রিয়েট হবে। তো এটা এভাবে দেখানো যায়। হ্যাঁ, এটা হচ্ছে যে লিভিং লিভিং যেটা মানে কারেন্ট লিভ করতেছে, হ্যাঁ, ওই দিকে যাচ্ছে। ঠিক আছে, বের হচ্ছে। কারেন্ট বের হওয়াটা ক্রস দিয়ে দেখানো হয়, মনে রাখবা সবসময়। কারেন্ট বের হচ্ছে, দেখো ওইদিকে, দেখো এদিকে, ওদিকে যাচ্ছে, চলে যাচ্ছে, হ্যাঁ, ওইটাকে ক্রস দিয়ে দেখানো হয়। আর এই যে এখান দিয়ে, এখানে যদি চিন্তা করি, এখান থেকে কিন্তু কারেন্ট আসতেছে, ইন্টারিং করতেছে, ইন্টারিং কে আমার ডট দিয়ে দেখানো হয়। ঠিক আছে, ইন্টারিং কে ডট দিয়ে দেখানো হয়। একটা পেন যদি চিন্তা করো, তো যেটার একটা হেড আছে, একটা টেইল আছে, দেখো টেইল দিয়ে ইন্টারিং করতেছে, অর্থাৎ ক্রসটাকে টেইল বলা হয়, যে ইন্টারিং করতেছে। আর এইটাকে হেডটাকে, এই ডটটাকে এই হেড বলা হয়। এখান দিয়ে কারেন্ট কি আসতেছে, ইন্টারিং করতেছে। তো জাস্ট এগুলো নোটেশন, যে বোঝানোর জন্য, যে ক্রস দেওয়া মানে বুঝতে হবে যে কারেন্ট এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, ডট দেওয়া মানে কারেন্ট এদিক দিয়ে আসতেছে। আর যদি পেজের সাপেক্ষে বলি, পেজ দিয়ে যদি চিন্তা করি, ক্রস মানে বুঝতে হবে এর মধ্যে দিয়ে ঢুকতেছে, হ্যাঁ, ইন্টারিং করতে, সরি, লিভ করতেছে, বের হচ্ছে এদিক দিয়ে ভিতরে। আর ডট মানে হচ্ছে এর মধ্যে দিয়ে ইন্টারিং করতেছে, আসতেছে পেজের বাইরে। আর এটা হচ্ছে পেজের ভিতরে। ক্রস মানে পেজের ভিতরে, ডট মানে কি পেজের বাইরে। যেভাবে বলো, এটা এর উপর নির্ভর করে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমার এই জিনিসটা দেখানোর জন্য দেখালাম। এখন আসো যে তাহলে ইলেকট্রোম্যাগনেট আমার হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেট আমি পেয়ে গেলাম। তোমরা নোট করো তোমাদের যার যার জায়গা থেকে। একটা কোরের মধ্যে যদি আমি কারেন্ট ফ্লো করি, এই যদি কারেন্ট যায়, রাইট হ্যান্ড রুল অনুযায়ী এটা নর্থ পোল হবে, এটা সাউথ পোল হবে। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স যাবে। বাস। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটের কিছু অ্যাডভান্টেজ আছে। ইলেকট্রোম্যাগনেটটা কেন বানানো হয়, পার্মানেন্ট ম্যাগনেট কেন বানানো হয় না? ইলেকট্রোম্যাগনেট এর মধ্যে যে কয়েল পেঁচানো হয়, এর কারেন্টটা আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে, ধরো একটা ডিসি সোর্স লাগিয়ে দিলাম, কারেন্টটা আমি ফ্লো করবো ডিসি, যার কারণে এটা পরিবর্তনশীল, ভ্যারিয়েবল। এই চিহ্নটা মানে ভ্যারিয়েবল ডিসি, ফ্লাক্স লাইন যাচ্ছে। তো কারেন্টের মানের উপর নির্ভর করে এই ইলেকট্রোম্যাগনেটটা, ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়ে কমে। যদি আমি একটা রেজিস্ট্যান্সের মান কমিয়ে দেই, ডিসিটা যদি রেজিস্ট্যান্স যদি বাড়ে, তাহলে এখানে কারেন্টটা কমে যাবে। কারেন্টটা কমলে ম্যাগনেটিক ফিল্ড লাইনের মানও কমে যাবে। আর যদি রেজিস্ট্যান্সটা যদি কম থাকে, তা কারেন্টের মান বেশি হবে, হাই কারেন্ট হবে। হাই কারেন্ট হলে ফিল্ডের মান কি হবে, বাড়বে। তো এখন আমার পারপাস অনুযায়ী আমি তো এই ম্যাগনেটিক ফিল্ডকে, ফ্লাক্সকে নিয়ে অনেক কাজ করব। তো এইটাকে এখন কন্ট্রোল করা আমার খুব জরুরি, কারণ সব জায়গায় আমার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বেশি দরকার নাই, কোনো জায়গায় কম রাখতে হবে, কোনো কোনো অ্যাপ্লিকেশনে বেশি রাখতে হবে। তো এই যে তার মানে কি, কন্ট্রোল জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কন্ট্রোল যদি না থাকে, পার্মানেন্ট ম্যাগনেট যদি হয়, তাহলে আমি কন্ট্রোল করতে পারবো না। অলওয়েজ ফ্লাক্স লাইন সেম। তো যার কারণে ইলেকট্রোম্যাগনেটকে আমি কন্ট্রোল করতে পারি, আর পার্মানেন্ট ম্যাগনেট কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। এই জন্য ইলেকট্রোম্যাগনেটটাই আমাদের যে মেশিন মেশিন বিভিন্ন ডিভাইসে ইলেকট্রোম্যাগনেটটাই বেশি ইউজ করা হয়। আচ্ছা, এখন দেখো এই যে এখন আমরা পড়বো বি। হোয়াট ইজ বি?
এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি কাকে বলে তোমরা পড়ে আসছো, মনে আছে? বি সমান সমান কি ফাই বাই এ, ঠিক না? অর্থাৎ এটা যদি এরিয়া হয়, এটা যদি একটা এরিয়া হয়, এর মধ্যে দিয়ে যদি ফ্লাক্স যায়, ফ্লাক্স এটা এরিয়া, ধরে নিলাম এটা এরিয়া, একক এরিয়ায় কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে? লম্ব হবে না স্যার? হ্যাঁ লম্বভাবে, অবশ্যই। এটা তো আমি দেখাতে পারছি না লম্বভাবে, যে বুঝে নাও এটা, এটার মধ্যে যে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে ওই ওই পরিমাণটাই হচ্ছে কি, একক এরিয়ায় কি পরিমাণ ফ্লাক্স লাইন যাচ্ছে এটাই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। কি বুঝতেছো? একক এরিয়া কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। অর্থাৎ এরিয়ার মধ্যে কি পরিমাণ ফ্লাক্স আছে, ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ ডেনসিটি এটা বলছে, ফ্লাক্সের ঘনত্ব কেমন আছে, এক এরিয়ার মধ্যে ফ্লাক্স কি পরিমাণ আছে। আচ্ছা, ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ওয়েবার তোমরা জানো, আর এরিয়ার একক তো জানো মিটার স্কয়ার। তো যার কারণে ম্যাগনেটিক ফিল্ড যে ডেনসিটি এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। আর ওয়েবার পার মিটার স্কয়ারের সংক্ষেপে কি বলা হয়? টেসলা বলা হয়। হ্যাঁ টেসলা, ঠিক আছে? সংক্ষেপে সংক্ষেপে টিও বলা হয়, টি টেসলা, 1 টেসলা। আচ্ছা, এরপরে আসো কি কি পড়লাম? ফ্লাক্স পড়লাম, নর্থ পোল সাউথ পোল পড়লাম, আর ফ্লাক্স লাইন পড়লাম, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি পড়া হয়েছে, ঠিক আছে? বাকি রইল ফেরোম্যাগনেটিক, ম্যাগনেটোমোটিভ ফোর্স, পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি। এখন আসো যে ফেরোম্যাগনেটিক ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স মানে কি? আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেট আঁকা আছে, শুধু ইলেকট্রোম্যাগনেট এর একটা সুবিধা আছে কি, কারেন্ট কম বেশি এটাকে কন্ট্রোল করতে পারি। তার মানে কারেন্টের উপর নির্ভর করে ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক যে স্ট্রেংথ এটাকে কম বেশি করা যায়। একটা হচ্ছে কারেন্টের উপর ভিত্তি করে। আরেকটা অ্যাডভান্টেজ ইলেকট্রোম্যাগনেটের আছে, এটা হচ্ছে আমি যদি টার্ন সংখ্যা, এই যে কয়েলের টার্ন সংখ্যা বাড়িয়ে দেই, টার্ন সংখ্যা যত বেশি হবে তত এই ম্যাগনেটটা শক্তিশালী হবে, ম্যাগনেটটার তত স্ট্রেংথটা কি হবে, বেশি হবে। তার মানে দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে এন, এন হচ্ছে কি নাম্বার অফ টার্ন, নাম্বার অফ টার্ন, ঠিক আছে? নাম্বার অফ টার্ন, টার্ন যদি বেশি হয় তাহলে আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বেশি হবে, আর কারেন্ট যদি বেশি হয় ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বেশি হবে। তার মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা আসলে কিছু না, এটা হচ্ছে এই টার্ন সংখ্যা আর এই কারেন্টের গুণফল, টার্ন সংখ্যা আর কারেন্টের গুণফল। এজন্য এই ম্যাগনেটোমোটিভ ফোর্সের একক হচ্ছে অ্যাম্পিয়ার ডট টার্ন। বুঝতে পারছো? অ্যাম্পিয়ার টার্ন সংক্ষেপে লেখা যায় এইভাবে, এটি এ তারের প্রকৃতি এখানে ইফেক্ট করবে না। বুঝি নাই তোমার কথা। ওই তারটা তামার বা অন্য পদার্থের যদি, অন্য পদার্থের বলতে মানে মানে তামা ব্যতিরেকে অন্য কিছুর যদি তার হইতো কুণ্ডলিটা, তাহলে কি স্যার ওই ম্যাগনেটিক ফোর্স কম বেশি হইতো না? হ্যাঁ এটা তো অবশ্যই তোমার এই কন্ডাক্টরের যে ম্যাটেরিয়াল, হ্যাঁ কন্ডাক্টরের ম্যাটেরিয়ালের উপরও নির্ভর করবে। এখন কন্ডাক্টরের ম্যাটেরিয়ালের উপর নির্ভর করলে কারেন্ট কম বেশি হবে, আমি একসাথে ওটাকে কারেন্ট বলে ফেলছি, ঠিক আছে? কম বেশি হবে। হ্যাঁ এটা তো তোমার মানে জি যদি স্যার। কন্ডাক্টরের ইয়ার উপরও কারেন্টটা কম বেশি হবে, ঠিক আছে?
ওইটাকে আমরা একসাথে কারেন্ট বলবো। আর টার্ন সংখ্যা এটা হচ্ছে এন, তো যার কারণে আমরা কি বলবো, অ্যাম্পিয়ার টার্ন। ঠিক আছে, এদের গুণফলকে আমরা অ্যাম্পিয়ার টার্ন বলবো। আচ্ছা, এখন আসো যে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি জিনিস? স্যার এটা কি টাউ ছিল? হ্যাঁ, এই যেটা কি টাউ ছিল নাকি স্যার? টাউ না, এটা এফ। এটা ক্যাপিটাল লেটারে এফ, মানে একটু পেঁচায় লেখা হয়, এটা টাউ না। তোমরা বই দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, জি স্যার। অনেক অনেক সময় এবিসিডি দেখো, অনেক সময় ইয়া করে লেখা না, পেঁচায় পেঁচায় লেখা যায় না, যেমন তো জি স্যার। এরকম এরকম লেখা এ, তো এরকম এফটা কিভাবে লেখা হয়েছে, জাস্ট এটা ফোর্স, এ ফোর্সের এফ দিয়ে এটা এরকম একটু লেখা হয় এইভাবে। আচ্ছা, পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি হচ্ছে যে মানে যেটাকে বলে কি, যে ভেদনযোগ্যতা। ফ্লাক্সটা কি পরিমাণ এই একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ভেদ করে যেতে পারে, ভেদনযোগ্যতা। ঠিক আছে, এটা তোমরা পড়ে আসছো। এখন যেমন ধরো সফট ম্যাটেরিয়ালের এই পারমিয়াবিলিটি, এই যে সফট ম্যাটেরিয়াল আমরা পড়ছি একটু আগে, যে সফট ম্যাটেরিয়াল দেওয়ার পরে সাথে সাথে সুন্দর এর মধ্যে দিয়ে বেশি যাচ্ছে, তার মানে কি ম্যাটেরিয়ালের যে একটা প্রপার্টি, পারমিয়াবিলিটিটা কি বেশি। এই সফট আয়রনের কি পারমিয়াবিলিটি বেশি, আর এয়ারের পারমিয়াবিলিটি তুলনামূলকভাবে এটা হচ্ছে কম। ঠিক আছে, তো এটা হচ্ছে পারমিয়াবিলিটি কি পরিমাণ ফ্লাক্স তার মধ্যে দিয়ে ভেদ করতে পারে, অর্থাৎ ভেদন করার যোগ্যতা, ফ্লাক্স লাইন যাওয়ার যে প্রবণতা এর ভিতরে, এটা হচ্ছে পারমিয়াবিলিটি। তো ফ্রি স্পেস যদি হয়, ফ্রি স্পেস যেখানে এয়ার থাকে, ওইটার পারমিয়াবিলিটি হচ্ছে জাস্ট পারমিয়াবিলিটি অফ এয়ার, এটাকে প্রকাশ করতে হয় মিউ নট। এটা তোমরা জানো 4π10⁻⁷। এটা হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার ইনটু মিটার। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারের পারমিয়াবিলিটি। এয়ারের পারমিয়াবিলিটি একটু বেশি, সফটওয়্যারের পারমিয়াবিলিটি কম। আর আমরা রিলেটিভ পারমিয়াবিলিটি পড়বো, এয়ারের সাপেক্ষে কতটুকু বেশি বা কম। এটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি নরমালি হচ্ছে মিউ পারমিয়াবিলিটি প্রকাশ করতে বলে মিউ, আর রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে মিউ আর ডিভাইডেড বাই হচ্ছে মিউ ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারের পারমিয়াবিলিটি 4π10⁻⁷, আর মিউ আর হচ্ছে মিউ বাই মিউ নট, অর্থাৎ এয়ারের চেয়ে কত গুণ এটা বেশি অথবা কত গুণ কম, এটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। এয়ারের সাথে রিলেটেড মানে রেসপেক্টে এটা আমরা চিন্তা করতেছি, এটা হচ্ছে আমাদের রিলেটিভ পারমিয়াবিলিটি। আচ্ছা, অর্থাৎ পারমিয়াবিলিটি যদি ফাইনাল কথা এটা যে পারমিয়াবিলিটি একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের ম্যাটেরিয়াল, আমরা যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব, ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটির উপর নির্ভর করে আমাদের ফ্লাক্সটা কম বেশি হবে। ঠিক আছে, ফ্লাক্সটা ওই ম্যাটেরিয়ালের মধ্যে কতটুকু যাবে, বাধা পাবে, এটা নির্ভর করবে। যার কারণে পারমিয়াবিলিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমাদেরকে দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের যে পারমিয়াবিলিটি। আচ্ছা, পারমিয়াবিলিটি, হ্যাঁ পারমিয়াবিলিটি। আচ্ছা, তো আজকে আমার মনে হয় এখানেই থাক। আজকে আমি সকাল থেকে ক্লাস নিতেছি, তো আজকে আজ পর্যন্ত এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা এর বাইরে যাব আর কি। আচ্ছা, তোমরা কি আমার রেকর্ড করতেছো? ইনশাআল্লাহ স্যার। স্যার বইয়ের নামটা যদি আরেকটু বলতেন তাহলে ভালো হতো স্যার। এই যে বয়েল স্টেট লিখেই দিছি, বয়েল স্টেট আলেকজান্ডার।
স্যার পিডিএফ স্যার গুলো তো পিডিএফ একটু গুলো দিয়ে পাঠাই দিবেন দিলে স্যার, ভালো একটু হতো। দিয়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও এখনই দিয়ে দিচ্ছি। পিডিএফ তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিতে হবে। আচ্ছা তোমরা কি আমার লেকচার রেকর্ড করতেছো? রেকর্ডিং তো হয়। হ্যাঁ না স্যার, আমার না কথা স্যার। শোনা যাচ্ছে তোমাদের স্পিকারে। আমি বলছি আমার লেকচার রেকর্ড করিও না, আমি এখনো ওই মাপের লেকচারার হই নাই যে রেকর্ড করতে পারবো আমার কথা। আর এগুলো বইয়ের মধ্যেই আছে, জাস্ট আমি দেখাচ্ছি, পড়াচ্ছি, কঠিন কিছু না। বয়েল স্ট্রিটের বইটা পড়বা, তাহলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর একটু বাড়াতে হবে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তোমাদের সাথে একটু পরিচয় হই। তোমরা ফার্স্ট ক্লাসে তো আমার সাথে তোমাদের যেহেতু গত ল্যাব হয়েছে, তোমাদের নাম, হোম ডিস্ট্রিক্ট, আর কি এই দুইটা বললেই তো হবে। নাম আর হোম ডিস্ট্রিক্টটা বলো একটু একজন একজন করে। রোল নাম্বার 1 থেকে শুরু করো। কি বলবা না? জি ওয়ান স্যার। মনে হয় না। আচ্ছা তাহলে না। একজন একজন করে বলো, তাইলেই হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমি শাকলাইন মোস্তাক, আমার বাসা ঝিনাইদহ। ভিডিও অন করার দরকার নাই, ঠিক আছে? ভিডিও অন করার দরকার নাই, জাস্ট বললেই হবে।